এই রাজ্যে একটা বিষয় নিয়ে চর্চা হতে দেখছি। এমনিতেই এ রাজ্যে বামপন্থীদের শক্তি ক্রমশই কমছে। বামপন্থীরা আসনের সংখ্যার নিরিখে শূন্য, তাদের শতাংশের হিসেবে ভোট প্রাপ্তি ওই 4 থেকে 5, তার বেশি নয়। কিন্তু তৎসত্ত্বেও গত কয়েকদিন ধরে এ রাজ্যে একজন তরুণ বামপন্থী নেতার দল বদল নিয়ে জল্পনা চলছে, চর্চা চলছে। একেবারে সামাজিক মাধ্যম থেকে বড় বড় টিভি চ্যানেলগুলো রই রই করে এই দল বদল বিষয়টার উপরে আলোকপাত করতে শুরু করেছে। ঠিক আমরা এখানেই বুঝতে চাইব যে প্রতিকুর রহমান নামে সিপিআইএম দলের এই তরুণ নেতা তার দলের বিরুদ্ধে কিছু ক্ষোভ প্রকাশ করে একটা চিঠি লিখেছিলেন, এবং সেই চিঠিটা হঠাৎ করে দেখা যায় সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যমে চলে এলো। তারপর থেকে চর্চা শুরু হলো এবং যেটা বোঝা যাচ্ছে ক্রমশই তিনি দল বদল করতে চলেছেন। এইভাবে দল বদল হওয়াটা নিয়ে চর্চা চলছে। এমনিতেই সিপিআইএম দলের কেউ যদি দল বদল করে তাতে কি খুব একটা চর্চায় আসার কথা? অন্তত ভোটের নিরিখে কি চর্চা হওয়ার কথা ছিল? এই যে বলা হয় যে ওরা ক্রমশ ক্ষয়িষ্ণু, ওরা শূন্য হয়ে গেছে, তাহলে এটা এত চর্চা হচ্ছে কেন? তাহলে কি বামপন্থী রাজনীতির একটা প্রাসঙ্গিকতা এখনো থেকে গেছে? সেই বামপন্থী রাজনীতির প্রাসঙ্গিকতা আছে বলেই এই বিষয়টার উপরে এত চর্চা, আরো বেশি যাতে দুর্বল হয়ে পড়ে বামপন্থী রাজনীতিটা, সেই জন্যই কি গোটা বিষয়টা করা হচ্ছে? আমরা বুঝতে চাইব। আমরা এটাও বুঝতে চাইব যে এই তরুণ নেতা গত কয়েক বছর ধরে লড়াই করছিলেন, বিভিন্ন জায়গায় তার বক্তব্য আমরা শুনছিলাম। তিনি বারবার করে বলছিলেন, আমার খুব মনে আছে প্রকাশ্য জনসভায় তিনি যেভাবে ভাষণ দিচ্ছিলেন তাতে তুমুল হাততালি পড়ছিল। তিনি বলেছিলেন, ঠান্ডা ঠান্ডা কুল কুল জেনে নাও তৃণমূল শীত দ্বারা বিক্রি নেই। এই আকালে এরকম দাপটের সাথে কেউ যদি বলে কোনো কিছুর বিনিময়তেই শীত দ্বারা বেচবো না, আমরা তো দেখছি তথাকথিত বিশিষ্টজন, তথাকথিত লেখক, শিল্পী, সাহিত্যিকরা সবাই ক্ষমতার কাছে কেবল নতজানু হয়ে পড়ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি মেরুদণ্ড সোজা করে কথাটা বলে ওর ভালো লাগে, কিন্তু তারপর যদি জানা যায় যে সেও আসলে মেরুদণ্ড বিক্রি করতে ঘিরে গেছে, কেমন লাগবে? আসলে রাজনীতির সার্কাস হচ্ছে চারপাশে। কাকে ভরসা করবে মানুষ? কোন রাজনীতি, কোন নীতিতে মানুষ আস্থা রাখবে? এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে। আমরা বোঝবার চেষ্টা করব। আমরা বোঝবার চেষ্টা করব এই প্রতিকুর রহমানকে কেন্দ্র করে যে বিতর্কটা, চর্চাটা সামনে আসছে, আমাদের রাজনীতির যে কঙ্কালসার চেহারাটা, তার একটা অন্য দিক বোধহয় এটা ধরিয়ে দিচ্ছে। যিনি আদর্শের কথা বলে তার দলের বিরুদ্ধে বিদ্রোহ করছেন, তিনি এমন একটা দলে যাবার সম্ভাবনা তৈরি করেছেন, আলোচনা চলছে। তিনি এখনো বলেননি যে সেই দলে আমি যাচ্ছি না। সেই দলের আদর্শ নিয়ে কথা বললে অনেকে হাসাহাসি করবে। তারপরেও এই চর্চাগুলো চলতে থাকে। আসলে আমাদের রাজনীতির সার্কাসটা এভাবেই আবর্তিত হচ্ছে। কাকে ভরসা করবে মানুষ? কাকে বিশ্বাস করবে? আজ যে দলটাকে আমি প্রতিপক্ষ চিহ্নিত করছি, যার বিরুদ্ধে জীবনপণ সংগ্রাম করবার কথা বলছি, কালকে সেই দলে চলে যাচ্ছি। মানে আজকে যা মনে হচ্ছে কালকে স্যার উল্টো মনে হচ্ছে। কেন মনে হচ্ছে তার ব্যাখ্যা নেই, যুক্তি নেই। এইভাবেই চলছে, এভাবেই চলে। আমি গোটা বিষয়টা আপনাদের সামনে রাখবো। আলোচনার জন্য যে সমস্ত অতিথিদের আজ আমন্ত্রণ জানিয়েছি, প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। একটা অন্য প্রেক্ষিতে গোটা বিষয়টাকে ধরবার চেষ্টা করি আমরা। আসুন, আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন গৌতম দত্ত, রাজনৈতিক বিশ্লেষক। গৌতম আমার অনুষ্ঠানে এর আগে বারবার এসেছেন। গৌতম গোটা বিষয়টা সম্পর্কে বলবেন। আমি গৌতমের কাছে জানতে চাইবো, গৌতম, গত কয়েকদিন ধরে একটা চর্চা চলছে, প্রতিকুর রহমানকে নিয়ে যে চর্চাটা চলছে, তার পরিপ্রেক্ষিতে যেভাবে গোটা বিষয়টা সামনে আসছে, কোনো একটা প্রযুক্তিগত সমস্যার কারণে হয়তো স্ক্রিনে কিছু একটা সমস্যা হচ্ছে। আমি গৌতমের কাছে আবারও আসবো। গৌতম, গোটা বিষয়টা উপরে যদি আমরা নজর রাখি, তাহলে কি মনে হচ্ছে এই যে দল বদল, এটা কি সত্যি আদর্শের জন্য নাকি আসলে কিছু পাবার জন্য? আসলে আজকের আলোচনার অভিমুখটা শুরুতেই আপনি এত সুন্দর করে ধরিয়ে দিলেন
যে মনে হচ্ছিল যে যে কথাগুলো বলবো সেই কথাগুলোর অভিমুখটাই আপনি ধরে দিলেন। তার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে। এবং গোটা আলোচনাটাকে আপনি তিনটে পার্টে ভাগ করুন। প্রথম, একজন বিখ্যাত মানুষ লর্ড অ্যাক্টন তিনি বলেছেন যে অল পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যান্ড অ্যাবসুলেট পাওয়ার করাপ্ট অ্যাবসুলেটলি। অর্থাৎ ক্ষমতা দুর্নীতিগ্রস্ত করে, পরম ক্ষমতা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত করে। এই যে ক্ষমতার পিছনে ছোটা, আমি মনে করছি ক্ষমতা চাই, সেটা কখনো দলের মধ্যে হোক এবং দলের বাইরে গিয়ে অন্য কোনো দলে গিয়ে হোক, আমার দৃষ্টিকোণটা যদি ক্ষমতার অলিন্দে ঘুরবার কথা হয়, তাহলে পরে সে ধীরে 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 ওইভাবেই একটা গহ্বরের মধ্যে ঢুকে যাবে, যেটা একটা সময় দুর্নীতি দুর্নীতি হিসেবে চিহ্নিত হবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি নিঃসন্দেহে একটা কথা বলেছেন যে এই কথার সঙ্গে আমি 100% একমত, যে মিডিয়া হাউস গুলো কিন্তু মানে অশনি সংকেত দেখতে পায় এবং ঝড়ের পূর্বাভাস তারা বুঝতে পারে। আমার মনে হয় এটা বলতেই হচ্ছে যে এক ঝাঁক তরুণ ছেলে মেয়েকে নিয়ে বামপন্থীরা যেভাবে আন্দোলনটা শুরু করেছিল, তার পরিপ্রেক্ষিতে আসন্ন বিধানসভা নির্বাচনে বামেদের একটা সুফল পাবার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে মনে হচ্ছিল তারা ধীরে 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 একটা প্রাসঙ্গিকতায় চলে যাচ্ছে। এই জায়গাটায় তার যাওয়াটাকে যদি আমরা বড় করে দেখাতে পারি, তাহলে পরে বামপন্থীদের ভাঙনটাকে বড় করে দেখালে পরে, তাহলে পরে তাদের প্রতি মানুষের যে আবার একটা কি বলবো বিরূপ কিংবা আবার একটা হতাশা তৈরি হতে পারে, এবং হতাশাটা যাতে অন্য কোনো রাজনৈতিক দলের দিকে অভিমুখটা চলে যায়, সেটাও একটা কৌশল হলেও হতে পারে। কারণ আমি অস্বীকার করব না, যার নাম নিয়ে প্রচন্ড আলোচিত হচ্ছে বা আলোচনা হচ্ছে, সত্যি কথা বলতে কি বাংলার বেশিরভাগ মানুষের মধ্যে সেই নামটি প্রচন্ড ভাবে উচ্চারিত হয় কিনা আমার অন্তত জানা। একদম। এবং আমি সেই অর্থে সে কোনো ভোট ক্যাচার বা তাকে মুখ করে নিয়ে একটি রাজনৈতিক দল মারাত্মক উত্থান বা পতনের মুখে দাঁড়িয়ে আছে, এটাও আমার মনে হয় না। তারপরেও যখন এত আলোচনা হচ্ছে, এত কথা হচ্ছে, এত বিতর্ক হচ্ছে, তার মানে হচ্ছে তাকে সামনে রাখে, তাকে সামনে রেখে সেই দলটাকে অন্যভাবে ব্যবহার করা বা অন্যভাবে তাকে জনগণের সামনে হতাশাব্যঞ্জক চেহারা বা কঙ্কালসার একটা অবস্থা ফুটিয়ে তোলা যদি একটা কৌশল হয়ে থাকে বিভিন্ন ভাবে, তাহলে সেটাও কিন্তু একটা অভিমুখ হতে পারে। সুতরাং সেই জায়গাটাতেও সেই রাজনৈতিক দলকে আমার মনে হয় সতর্ক থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনারা জানেন আমি আপনাকে আজকে বিকেলেও একটা কথা বলেছিলাম অনুপম দা, এই যে দখল কথাটা, এই দখল করে নেওয়া এটা এত সহজলভ্য হয়ে গেছে যে অন্য একটা রাজনৈতিক দল থেকে আরেকটি রাজনৈতিক দলে আসলে পরে সে এত বেশি প্রশংসিত হয়, এত বেশি স্বচ্ছ ক্যারেক্টার তাদেরকে পরিণত করা হয়। এই সমকালীন সময়ে যে চেহারাটা আমরা দেখছি, এটা রাজনীতির পক্ষে একটা অশনি সংকেত। যে মানুষটি ওই রাজনীতিতে থেকে অন্য রাজনীতিতে আসতে চাচ্ছে, তার মানে হচ্ছে তার ভিতর চাওয়া পাওয়া কি আছে সেটাকে আগে ব্যাখ্যা করা উচিত। আমি ছোটবেলা থেকে আমার এই অঞ্চলে আমি কাঁধে ব্যাগ নিয়ে আমি প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী ননী ভট্টাচার্যকে হাঁটতে দেখেছি, তাদের নিঃস্বার্থপরতাকে দেখেছি। আমি পীযূষ মুখার্জিকে না দেখলেও তার সম্পর্কে এত বেশি আমি জানি, আমরা জানতে পেরেছি, তাদের রাজনৈতিক স্যাক্রিফাইস সম্পর্কে আমরা জানি। সুতরাং মুখ এবং মুখোশ এই দুটোর অন্তরালে আরেকটা মানুষ তৈরি হয়, কারণ এটা অন্য কারণ। লড়াই করতে করতে ক্ষমতায় আসা আর ক্ষমতায় এসে লড়াই করার প্রবণতা, এই দুটো অভিমুখ একদম আলাদা। আজকের রাজনৈতিক নেতাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতায় এসে লড়াই করবার মানসিকতাটা বেশি, তাই তারা অল্প সময়ের মধ্যেই ক্ষমতার অলিন্দে পৌঁছতে চায়, অল্প সময়ের মধ্যে তারা ক্ষমতার শীর্ষে পৌঁছে গিয়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার কথা ভাবে। এটা কিন্তু রাজনৈতিক আদর্শের মধ্যেও পড়ে না এবং তার সততার মধ্যেও পড়ে না,
তার ব্যক্তিত্বের মধ্যেও কিন্তু পরিপন্থী বলে আমি মনে করি যে কোনো মানুষের ক্ষেত্রে। সুতরাং লড়াই করতে করতে আমরা দেখেছি, আমি কেন প্রয়াত ননী ভট্টাচার্যের কথা আলোচনা করলাম, যে তাদের দেখেছি লড়াই করতে করতে কিভাবে জমির আলের মধ্যে বসে থেকে সাধারণ মেহনতি মানুষের সঙ্গে কথা বলে 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 তারা ক্ষমতার কেন্দ্রে এসেছিলেন। সেই মানুষগুলোকে আমি দেখেছি কাছে থেকে, তাদের লড়াইগুলোকে চোখে পড়েছে। পীযূষ মুখার্জিকে আমরা দেখেছি তাদের গ্রামের মানুষের সঙ্গে মিশতে। এবং আরেকটি মানুষের কথা বলতেই হয়, তিনি মারা গেছেন, আমাদের উত্তরবঙ্গের খুব পরিচিত নাম ছিলেন ভীষ্ম চ্যাটার্জি, যিনি এখানকার বিধায়কও ছিলেন। দেখেছি কিভাবে মানুষের কাছে গিয়ে বসে বসে কথা বলতেন। তো এই জায়গাটা তো লড়াই করতে করতে রাজনীতিতে আসা হতে হবে, কিন্তু ক্ষমতায় এসে রাজনীতি করলে পরে সেটা হবে না। ফলে আমরা এখন যে মানসিকতা পোষণ করছি ক্ষমতায় থেকে লড়াই করার ক্ষেত্রে, ফলে যা হবার তাই হয়। অল্প সময়ের মধ্যে কখনো হতাশা গ্রাস করে, অল্প সময়ের মধ্যে তারা ব্যক্তিত্বের কথা বলে আবার নিজেদের ক্ষমতার অলিন্দে পৌঁছাবার স্বপ্ন দেখে। দুটো এক জিনিস নয়। বেশ, আমি গোটা বিষয়টার উপরে আলোকপাত করতে চাইবো। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন রূপম চট্টোপাধ্যায়, সাংবাদিক, দীর্ঘদিনের সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়কেও আমি আজকের আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। রূপম বাবু, আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করেছি, প্রতিকুর রহমানকে নিয়ে যে আলোচনাটা রাজ্যের সংবাদ মহলে, আমি বলছি সংবাদ মহলেই মূলত আলোচনাটা বেশি হচ্ছে, কারণ প্রতিকুর রহমানকে সত্যি আমজনতা কতটা চেনে তা নিয়ে সন্দেহ আছে। কারণ একদম তরুণ নেতা, আমি কোনো কটাক্ষ করে বলছি না, তরুণ নেতা, সবেমাত্র কাজ শুরু করেছেন। এসএফআই এর দায়িত্ব থেকে তিনি রাজ্যের দায়িত্বে এসেছেন এবং বিভিন্ন জায়গাতে তিনি কাজ করেন। তিনি আচমকাই দল ত্যাগ করবার জন্য একটা চিঠি লেখেন। সেই চিঠিটা সমাজ মাধ্যমে চলে আসে এবং সংবাদ মাধ্যমে সেটা ঘোরাফেরা করতে থাকে। আমাদের সংবাদ মাধ্যম তুমুল আলোচনা করছে। বিষয়টা এরকম যে একটা নাকি দারুণ এর ঘটনা ঘটছে বামপন্থীটা। আমার প্রথম প্রশ্ন ছিল যেটা, প্রতিকুর রহমানকে নিয়ে যে আলোচনাটা চলছে, এ রাজ্যে এই সিপিআইএম যারা সংসদীয় গণতন্ত্রের রীতি মেনে বামপন্থা চর্চা করে, তারা তো সেভাবে প্রাসঙ্গিকই নয়। তাদের আসন সংখ্যা শূন্য হয়ে গেছে, ভোট প্রাপ্তির নিরিখে তারা 4 থেকে 5%। তবুও এতটা আলোচনা, এতটা গুরুত্ব সংবাদ মাধ্যম কেন দিচ্ছে? মানে কিসের জন্য দিচ্ছে? এর পিছনের কারণটা কি? আমি অন্য কিছু হলে বলতাম না, তথাকথিত সংবাদ মাধ্যম তারা অনেকটা সময় ব্যয় করছে যারা শূন্য, যারা প্রাসঙ্গিক নয় তাদের জন্য। এটা কি আসলে বামপন্থী রাজনীতির প্রাসঙ্গিকতাকেই পরোক্ষে সামনে নিয়ে আসে? ব্যাপারকে এরা সম্ভাব্য শত্রু হিসেবে বামপন্থীদের দেখছে। অর্থাৎ এ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যদি বিশ্লেষণ করি, তাহলে দুটো দল আছে, তৃণমূল এবং বিজেপি, ক্ষমতায় এবং বিরোধীতে। কিন্তু এই দুটো রাজনৈতিক দলের মধ্যেকার যে রাজনৈতিক বিভেদটা, এই বিভেদটা কিন্তু মানুষের কাছে খুব স্পষ্ট কিছু নয়। অর্থাৎ তৃণমূল কি দিচ্ছে বিজেপি এসে দেবে না, বা তৃণমূল কি করছে যা বিজেপি অন্য রাজ্যে করে না, একদম। বা আজকে যেমন তৃণমূলের মুখ, বিজেপির মুখ, এই লোকগুলো তো একসময় তৃণমূলেরও মুখ ছিল। আচ্ছা, যখন তৃণমূলের মুখ ছিল তখন তো এই শুভেন্দু হাত পেতে টাকাও নিয়েছে টিভির সামনে। আজকে সে ওই না খাউঙ্গা না খানে দুঙ্গা যে ঘোষিত রাজনীতি মোদী সাহেবের, এখানে সে যুক্ত হয়েছে। তাতে নরেন্দ্র মোদী কখনো বলেনি না 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 এই লোকটা তো টিভিতে বসে টাকা খেয়েছে, আমি ওকে দলে নেবো না, বলেননি। ফলে এই যে ব্যাপারটা, দক্ষিণপন্থীদের রাজনীতির যে ঘরানাটা, একটা নির্দিষ্ট একটা ঘরানা, এটা একটা মাখামাখি ব্যাপার আছে। অর্থাৎ আদর্শ আদর্শের থেকেও বড় কথা, তুমি আজকে ক্ষমতায় আছো, ওয়েটিং অন দ্য ফেন্স, আমরা ক্ষমতায় চলে যেতে পারি, সেদিন তোমাকেও আবার এখানে ওয়েট করতে হবে, এরকম একটা ব্যাপার চলে সবসময়। যার জন্য এই দুটো দলের মধ্যে যাতায়াতটা সব থেকে বেশি। এবার সিপিএম থেকেও বহু লোক বেরিয়ে গেছে, এবং সিপিআই থেকেও আমরা অশোক দিন্দা থেকে অনেক সিনিয়র লিডারদের দেখেছি তারা গিয়ে তৃণমূলে জয়েন করেছে। তার একটা কারণ হচ্ছে, এখন রাজনৈতিক দলগুলোকে আমরা যে দল, মানে রাজনীতি করা লোকজন বলতে যা বুঝছি, সেটা সবাই, মানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, হ্যাঁ, সবাই একটা ব্যাপার, তৃণমূল তো বটেই। এখানে কিন্তু এরা যতটা দল করে ততটা রাজনীতি করে না। যেমন আজকে সে তৃণমূলে আছে, কাল সে বিজেপিতে যেতে পারে, বিজেপি যদি সুযোগ পায় তো অন্য কোথাও চলে যেতে পারে। এই আওয়াজ আসা যাওয়াটা থাকেই। আজকে সিপিএম এ ক্ষমতায় নেই বলে সিপিএম এ কেউ ঢুকছে না, কিন্তু
যদি সিপিএম ক্ষমতায় চলে আসে তখন এরাও কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করবে আবার সিপিএম এ ব্যাক করা। উপরতলায় পারবে না, কারণ যে কাঠামোর কথা একটু আগে গৌতম বাবু বলছিলেন, যে কমিউনিস্ট পার্টির একটা কাঠামো আছে, সেই কাঠামোটা তারা মেনটেন করে, কিন্তু নিচু তলায় কিন্তু যাতায়াতটা থাকেই, মানে পঞ্চায়েত পর্যন্ত। সেখানে আমরা বহু জায়গায় দেখেছি, এমনকি বিজেপিকে সাপোর্ট করে পঞ্চায়েত দখল করে নিয়েছে, তৃণমূলকে কোণঠাসা করে, এটাও হয়েছে। অনেক কোঅপারেটিভ লড়াইয়ে তারা বিজেপি সাপোর্ট নিয়ে নেয়, ফলে এগুলো চলে আর কি। এই কারণেই চলে যে যারা দল করে, তারা রাজনীতি করে মনে করি তাদের একটা বড় অংশ, মানে সিংহভাগ তারা কিন্তু দল করে, তারা রাজনীতি করে। এবং দলটা কি বেশিতে করে, কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, কি অবস্থায় আছে, এই দলটা করলে আমি এবং আমার পরিবার কতটা লাভবান হব, সামাজিক ভাবে কতটা লাভবান হব, আর্থিক ভাবে কতটা লাভবান হব, এই বিষয়গুলোকে মাথায় রেখে তারা এই আসা যাওয়ার পালাটা চলে। যেমন ইস্টবেঙ্গল মোহাম্মদ স্পোর্টিং এর প্লেয়ার থেকে আজকে, যার জন্য আমরা খুব তালি বাজাচ্ছি গ্যালারিতে, গ্যালারি ফেটে পড়ছে, যার জন্য 15 বছর দেখলাম সেই লোকটা গিয়ে মোহনবাগানে জয়েন করে গেল। আবার মোহনবাগান যাকে তালি বাজিয়েছিল সে গিয়ে মোহামেডানে জয়েন করে। একদম, কারণ যারা মানে দল খেলার তো করে একটা তারা খেলার তো একটা যুক্তি আছে যে সেখানে খেলা হয়, আর এটা তো একটা মতাদর্শের লড়াই, এরকম মানে আমরা ভাবি মতাদর্শ, আসলে নয় খেলা। কিন্তু যখন দল বদল হয়ে যায় তখন কিন্তু তারা তাদের ওই কি পাবো, কত টাকা বেশি পাবো, একদম। কতটা সুযোগ সুবিধা পাবো, এইটাকে বেশ করেই ধরুন তারা দলটা বদলে ফেলে, কিন্তু আমরা তালি দিতে থাকি। এবার এখানেও অনেকে আছে যারা দল, আমি অনেক সিপিএম কে দেখে, সিপিএম কেন করেন, দলটা খুব ভালো লাগে আমার। আচ্ছা, কেন ভালো লাগে এটা ব্যাপার না, ভালো লাগে। আপনার ইস্ট বেঙ্গলকেও ভালো লাগে, সিপিএম কেও ভালো লাগে, কোনো কোনো জায়গায় মোহামেডান স্পোর্টিংকে ভালো লাগে, আরএফসি কে ভালো লাগে। আমি এরকম জায়গা দেখেছি, জায়গায় টালিগঞ্জ অগ্রগামীর সমর্থক আছে, আবার এসোসিয়েশনের সমর্থক আছে। অর্থাৎ এই ভালো লাগাগুলো কিন্তু কিছু 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 সামান্য সামান্য উপাদানে যুক্ত। সেখানে কিন্তু মতাদর্শ বলতে যেটাকে বোঝায়, একটা গভীর বিষয়, তার দার্শনিক যে মানে গ্রহণযোগ্যতা তার কাছে কিন্তু নেই। এটা সে এটাকে সেই পর্যায়ে নিতেও পারেন। এবং রাজনৈতিক দলগুলো যত দিন যাচ্ছে ততই মতাদর্শগত জায়গাটায় ক্ষয়িষ্ণু হচ্ছে। ফলে ধরুন বিজেপির সামনে সামনে এজেন্ডাটা কি, যে আমরা হিন্দুর পক্ষে, হিন্দুত্বের পক্ষে, আমরা হিন্দুত্ব খাতরা মে হ্যায়, হিন্দুত্বকে বাঁচাতে হবে, হিন্দু রাষ্ট্র করতে হবে, এটা তার এজেন্ডা, মূল এজেন্ডা। তৃণমূলের কি আছে, তৃণমূলের আছে আমি বিভিন্ন রকম দোল দিয়ে সাধারণ মানুষকে কিছু না কিছু পাইয়ে দেবো, যে একটা হরাইজেন্টাল ডেভেলপমেন্টের নাম করা হচ্ছে, যে সব একটা ওই হরাইজেন্টাল ইকোনমি, একবার বিস্তৃত অঞ্চল পর্যন্ত চলবে, কেউ 1,500, 2,000, 2,500 টাকা পাবে, এবং সেটা দিয়ে তার মানে কনজিউমার কনজাম্পশন ক্যাপাসিটি বাড়বে। যেমনি কনজাম্পশন ক্যাপাসিটি বাড়লো এই গ্রুপটার, তার একটা ইকোনমিক ইম্প্যাক্ট হবে মার্কেটে, ফলে সেই মার্কেটে আবার শিল্পকে একটুখানি বুস্ট করবে। এরকম করে একটা ভাবনা চিন্তা ওদের মধ্যে আছে, এবং সেই ভাবনাটাকে হাতিয়ার করেই কিন্তু এরা টিকেও আছে।